বন্ধুরা, তোমরা দেখছো ভাগ্যরেখা সিরিয়ালের আজকের ৩০০তম ধামাকা এপিসোড। আজকের গল্পের শুরুতেই আমরা দেখতে পাচ্ছি রাতের নিস্তব্ধতাকে খান খান করে দিয়ে পুলিশের গাড়ির সাইরেন যখন ত্রিপাঠী বাড়ির সামনে এসে থামলো, তখন কেউই ভাবতে পারেনি যে তাদের সাজানো সংসার এক মুহূর্তেই তছনছ হয়ে যাবে। নিয়তির এক নির্মম পরিহাসে রাজের খুনের অভিযোগে শ্রদ্ধার হাতে পরানো হলো হাতকড়া, যে হাত দুটো প্রতিদিন শুধুমাত্র ভালোবাসাতে আর আগলে রাখতে জানতো। আজ সেই হাত দুটোকেই অপরাধের মতো বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে। ত্রিপাঠী পরিবারের উপর যেন এক অনামিসার কালো চাদরে মেঘের মতো নেমে এলো শোকের ছায়া। কিছু মুহূর্ত আগেও যে বাড়িতে উৎসবের পরিকল্পনা চলছিল, সেই বাড়ি এখন শ্মশানের নীরবতাকে আচ্ছন্ন করে রাখছে। শ্রদ্ধা দুই অবুঝ সন্তান শিয়া ও সানবি তাদের মায়ের এই অবস্থা দেখে ভয়ে আতঙ্কে চিৎকার করে কাঁদছিল। তাদের কচি সন্তানের কচি মনের আর্তনাদ পুলিশের মন গলাতে পারল না, কিন্তু উপস্থিত সবার হৃদয়কে যেন চুরমার করে দিচ্ছিল। মা যেও না, আমাদের ছেড়ে যেও না মা। শিশুদের কান্নায় বাতাস ভারী হয়ে উঠছিল। পরিবারের বিশ্বস্ত সহায়িকা বুয়াজি শ্রদ্ধার পাশে দাঁড়িয়ে ফিসফিস করে বললেন, তুমি ভেঙে পড়ো না, তুমি ভেঙে পড়ো না শ্রদ্ধা, আমরা সবাই আছি, যেভাবেই হোক আমরা তোমাকে বের করে আনবই। তার কথায় ভরসা ছিল, কিন্তু পরিস্থিতি ভয়াবহতা সেই ভরসাকেও অম্লান করে দিচ্ছিল। বরুণ সর্দার দেবর পুলিশ অফিসারের পথ আটকাতে দাঁড়িয়ে রইল। স্যার, আপনারা যা করছেন তা ভুল করছেন। আমার বৌদি এমন কাজ করতেই পারে না। কিন্তু ইন্সপেক্টর কিরণ জিরানির চোখে ছিল শীতল কঠিন। তিনি শিশুদের দিকে তাকিয়েও এক অদ্ভুত সুরে বললেন, তোমরা আমার সন্তানকে যেভাবে কষ্ট দিয়েছ, তার চেয়েও বেশি যন্ত্রণা আমরা তোমাদের মাকেও জেলের ভিতরে দেব। তার কথার মধ্যে এক ধরনের ব্যক্তিগত আক্রোশের চিত্রই ফুটে উঠেছিল, যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলছিল। পুলিশের গাড়ি শ্রদ্ধাকে নিয়ে যাওয়ার আদার পথে মিলিয়ে গেল। তখন মনে হচ্ছিল যেন ত্রিপাঠী বাড়ির সমস্ত আলো নিভে গিয়েছে। রাজের স্ত্রী রাগিনী কান্নায় ভেঙে পড়তে পড়তে ইন্সপেক্টরকে বললেন, আমার স্বামীকে যে খুন করেছে তাকে এমন শাস্তি দিবেন যেন তার পরিণতি দেখেও আমি শান্তি পাই। তার চোখে ছিল প্রিয়জন হারানোর যন্ত্রণা আর তীব্র প্রতিশোধের আগুন। শ্রদ্ধাকে নিয়ে যাওয়ার পর বাড়ির ভেতরে শুরু হলো এক নতুন ঝড়। বরুণের মা অভয়ের মায়ের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, শ্রদ্ধা রাজের সাথে এমন কি করতে পারে যে রাজ ওকে খুন করার জন্য এখানে এসেছিল? বাড়ির কেউ এই রহস্যের জাল ভেদ করতে পারছিল না। তখনই অভয়, শ্রদ্ধার স্বামী, একরাশ ঘৃণা আর যন্ত্রণা নিয়ে বলেই উঠল, আপনারা আমাকে কেন জিজ্ঞাসা করছেন? কীর্তিকে জিজ্ঞাসা করুন। কীর্তি তো রাজের অফিসের চাকরি করত। ওখানে কি হয়েছে কীর্তি সবচেয়ে ভালো জানে। সবার দৃষ্টি তখন ঘুরে গেল কীর্তির দিকে। কীর্তি শ্রদ্ধার নিজের বোন, মাথা নিচু করে দাঁড়িয়েছিল। তার নীরবতা যেন হাজারো না বলা গল্পের ইঙ্গিত দিচ্ছিল। পরিবারের সবাই যখন তাকে চেপে ধরল, তখন সে কান্নায় ভেঙে পড়ল। কিন্তু সত্যটা প্রকাশ করলো অভয়। তার কণ্ঠস্বরে ছিল একরাশ হতাশা আর ক্ষোভ। কীর্তি আর কি বলবে? ওর তো কোনো কিছু বলার মুখ নেই। ওর আর রাজের মধ্যেই একটা অবৈধ সম্পর্ক চলছিল। এই কথা শোনার সাথে সাথে যেন পুরো ঘর জমে গেল। পরিবারের সদস্যরা একে অপরের দিকে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকাতে থাকলো। অভয় বলতে থাকলো, শ্রদ্ধা এই বিষয়টা জানতে পেরে রাগিনীকে জানিয়ে দিয়েছিল, আর এই কারণে রাগিনী রাজকে অফিসের বসের পদ থেকে নামিয়ে একজন সাধারণ কর্মচারী বানিয়ে দেয়। এই অপমানের প্রতিশোধ নিতেই রাজ শ্রদ্ধার ওপর হামলা করতে এসেছিল। মুহূর্তের মধ্যেই পুরো চিত্র পাল্টে গেল। যেন বোনকে শ্রদ্ধা নিজের চেয়েও বেশি বিশ্বাস করত। সেই বোনের পাপের কারণেই আজ সে খুনের দায়ে অভিযুক্ত। বরুণ তীব্র ঘৃণায় কীর্তির দিকে তাকিয়ে বলল, তুই আর কতটা নিচে নামবি কীর্তি? তোর পাপের শাস্তি আজ তোর বোনকে ভোগ করতে হচ্ছে। কীর্তি কোনো উত্তর দিতে পারল না, শুধু কান্নায় তার শরীরটা দুমড়ে মুড়ছে যাচ্ছিল। অভয়ের মা তখন বলে উঠলেন, এখন এসব বলে আর কি হবে? আমাদের শান্ত মাথায় ভাবতে হবে। শ্রদ্ধাকে যে কোনো উপায়ে জেল থেকে বের করে আনতেই হবে, কারণ সে আমাদের বাড়ির বউ। শ্রদ্ধার বাবা, যিনি এতক্ষণ পাথর হয়ে দাঁড়িয়েছিলেন, তিনি বলে উঠলেন, আমি উকিলের সাথে কথা বলেছি। আমার মেয়ে কোনো দোষ করেনি। আমি ওকে বিনা দোষে শাস্তি পেতে দেব না। বাড়ির একদম দমবন্ধ পরিস্থিতি থেকেই বেরিয়ে এলো অভয়। তার ভেতরের অনুশোচনা আর অপরাধবোধ তাকে কুকরে কুকরে খাচ্ছিল। সেই বাড়ির বাইরের দেয়ালে সজোরে ঘুষি মারতে লাগলো। তার হাত ফেটে রক্ত বেরিয়ে আসছিল, কিন্তু শরীর যন্ত্রণায় চেয়েও মানসিক যন্ত্রণা ছিল তার অনেক তীব্র। বরুণ তার পিছু পিছু এসে তাকে আটকালো। ভাই, শান্ত হও, তুই এভাবে ভেঙে পড়লে কিভাবে চলবে? অভয় কান্নায় ভেঙে পড়ে বলল, সব আমার দোষ বরুণ, সব আমার জন্য হয়েছে। শ্রদ্ধা আমাকে বারবার বারণ করেছিল ওই পার্টিটা আয়োজন না করতে। আমি ওর কথা শুনিনি। আমার জেদের জন্যই আজ এত বড়
ঘটনা ঘটে গেল। আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। বরুণ ভাইকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়ে বলল, নিজের উপর থেকে বিশ্বাস হারাস না ভাই। তুই যদি এভাবে দুর্বল হয়ে পড়িস তাহলে বৌদির কি হবে? আমরা সবাই মিলে একটা উপায় বের করবই। আমি তোর পাশে আছি। অভয়ের মনে তখন শুধু একটাই ভয় কাজ করছিল। ওই ইন্সপেক্টর কিরণ জানি না সে জেলের শ্রদ্ধার সাথে কি ব্যবহার করবে। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব শ্রদ্ধাকে বের করতেই হবে। অন্যদিকে পুলিশ স্টেশনের স্যাঁতস্যাঁতে অন্ধকার লকআপে বসে আছে শ্রদ্ধা। তার সামনে রাখা খাবার সে স্পর্শ করেনি। তার চোখের সামনে ভাসছিল শুধু তার সন্তানের মায়াবী মুখ দুটো। সে ভাবছিল তার বাচ্চারা কি খেয়েছে, তারা কি ঘুমাতে পেরেছে। এই চিন্তাগুলো তাকে ভেতর থেকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছিল। ইন্সপেক্টর কিরণ তার সেলের সামনে এসে দাঁড়ালো। তার মুখে ছিল এক বিদ্রুপের হাসি। কি হলো, খাবার খাচ্ছস না কেন? তোমাকে তো অনেকক্ষণ অনেক লম্বা লম্বা লড়াই করতে হবে। এভাবে না খেলে চলবে না, খেয়ে নাও। শ্রদ্ধা তার দিকে না তাকিয়ে বলল, আমার সন্তানদের সাথে আমাকে একবার কথা বলতে দিন, প্লিজ একটু কথা বলতে দিন। কিরণের মুখটা কঠিন হয়ে গেল। এটা থানা, এটা তোমার বাড়ি নয়। এখানে আমার আইন চলে, কোনো আবেগ বা অনুরোধ নয়। শ্রদ্ধা কাতর স্বরে বলল, আপনিও তো একজন মা, একজন মায়ের কষ্টটা তো আপনার বোঝা উচিত। এই কথা শোনার সাথে সাথে কিরণের চোখ দুটো জ্বলে উঠল। সে তার হাতের লাঠিটা সজোরে জেলের গারদের আঘাত করে বলল, চুপ, একদম চুপ। আমি এখানে একজন সিনিয়র অফিসার। আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলার সাহস কোত্থেকে হলো তোমার? শ্রদ্ধা বুঝতে পারছিল যে এই মহিলা মানে তার প্রতি এক ধরনের ব্যক্তিগত বিদ্বেষের প্রতিচ্ছবি, কিন্তু কেন সে এটা বুঝতে পারছিল না। বাড়িতে অভয় আর বরুণ যখন বাচ্চাদের ঘরে গেল, তারা দেখলো শিয়া ও সানবি সেখানে নেই। তারা পুরো বাড়ি তছনছ করে খুঁজলো, কিন্তু কোথাও তাদের পেল না। অভয়ের বুকটা ভয়ে শুকিয়ে গেল। ঠিক তখনই তারা ফোনে একটা কল এলো। ফোনের ওপার থেকে যা শুনলো তাতে সে আরো অবাক হয়ে গেল। এত কিছুক্ষণ পরেই দেখা গেল বুয়াজি শিয়া আর সানবিকে নিয়ে পুলিশ স্টেশনে হাজির হয়েছে শ্রদ্ধার সাথে তাদের দেখা করানোর জন্য। বাচ্চারা তার মাকে দেখেই কান্নায় ভেঙে পড়ল। মা, তোমাকে ছাড়া আমাদের একটু ভালো লাগছে না। আমরা কিছু খেতে পারছি না। তোমার হাতের ছোঁয়া না পেলেই আমাদের ঘুম আসে না। তুমি বাড়ি চলো মা, তুমি বাড়ি চলো। দুবোনে একসাথে তাদের মাকে জড়িয়ে ধরার জন্য আকুতি করছিল। শ্রদ্ধা গারদের ভেতর থেকে হাত বাড়িয়ে তাদের মাথায় হাত রাখলো। তার নিজের চোখ দিয়ে অজরে জল ঝরছিল। সে বলল, শোনা, তোমরা বাড়ি গিয়ে খেয়ে নাও। আমি খুব তাড়াতাড়ি তোমাদের কাছে ফিরে আসব। কিন্তু বাচ্চারা জেদ ধরল, তুমি আগে খাবে, তারপর আমরা খাবো। তারা তাদের টিফিন বক্স থেকে খাবার বের করে শ্রদ্ধাকে খাওয়াতে গেল। শ্রদ্ধা যখনই খাবারটা মুখে তুলতে গেল, ঠিক তখনই ইন্সপেক্টর কিরণ সেখানে এসে হাজির হলো। এটা কি হচ্ছে? এটা থানা, এটা কোনো পারিবারিক মিলন ক্ষেত্র নয়। তার চিৎকারে বাচ্চারা ভয়ে কাঁপতে শুরু করলো। সেই কনস্টেবলদের হুমকি দিল বাচ্চাদের সেখান থেকে বের করে দেওয়ার জন্য। বরুণ বলল, ম্যাডাম, আপনি দেখছেন বাচ্চারা কতটা ভয় পেয়েছে। ওদের সামনে অন্তত এমন করবেন না। কিরণ আরো রেগে গিয়ে বলল, বাচ্চাদের যদি এতই ভয় থাকে তাহলে তাদেরকে এই নরকে এনেছো কেন? তাদের নিয়ে যাও এখান থেকে। বাচ্চারা কিছুতেই তাদের মাকে ছেড়ে যাবে না। তারা গারদে কাঁদছিল। মা, আমরা তোমাকে নিয়ে যাব বাড়ি, তোমাদের ছেড়ে আমি বাড়ি যাব না। ঠিক সেই মুহূর্তে সেলের ভিতরে থাকা দুজন দাগী মহিলা আসামি হঠাৎ করে শ্রদ্ধার হাতটা খপ করে ধরে ফেললো। একজন কর্কশ গলায় বাচ্চাদের দিকে তাকিয়ে বলল, এই মেয়েরা, যা এখান থেকে। তোদের মা একটা খুনি, ওকে তো ফাঁসিতে ঝোলানো হবে। এই ভয়ঙ্কর কথা শুনে বাচ্চারা ভয়ে চিৎকার করে উঠল। অভয় আর বরুণ প্রায় জোর করে তাদের সেখান থেকে সরিয়ে নিয়ে এলো। পরিবারের সবাই চলে যাওয়ার পর সেলের ভেতরটা আরো ভয়ঙ্কর অন্ধকার হয়ে উঠল। ইন্সপেক্টর কিরণ এই দুই মহিলা আসামির দিকে এক গোপন ইশারা করলো। ইশারা পেয়েই তারা শ্রদ্ধার ওপর ঝাঁপিয়ে পড়লো। একজন তার চুল ধরে টানাটানি শুরু করলো, অন্যজন তাকে মারতে মারতে একদম ফেলে দিল। শ্রদ্ধা প্রথমে হতভম্ব হয়ে গেল, পরক্ষণেই তার ভিতরটা শক্তিটা জেগে উঠল। সে নিজেকে বাঁচানোর জন্য সর্বশক্তি দিয়ে লড়াই শুরু করলো। সে মহিলা দুটিকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল এবং কাছে থাকা একটা কাঠের টুল হাতে নিয়ে নিল। তার চোখে তখন ভয় ছিল না, ছিল আত্মরক্ষার জ্বলন্ত আগুন। সে চিৎকার করে বলল, এক পাও যদি এগোচ্ছিস তাহলে আমি তোদের শেষ করে ফেলবো। আর এই রুদ্রমূর্তি দেখে মহিলা দুটিও থমকে গেল। ইন্সপেক্টর কিরণ এই দৃশ্য দেখে এগিয়ে এসে বলল, জেলের ভিতরে মারামারি করলে আইন অনুযায়ী তোমাদের সবার উপর লাঠিচার্জ করা হবে। শ্রদ্ধা তখন কিরণের চোখে তাকিয়ে সরাসরি তাকিয়ে রইল। আপনার চোখের সামনে ওরা আমার উপর হামলা করলো আর আপনি চুপ করে দাঁড়িয়ে দেখলেন। আপনি আইন দেখাচ্ছেন, আসলে অন্যায় তো আপনি নিজে করছেন। কিরণের মুখে কোনো উত্তর ছিল না, কিন্তু তার চোখে ছিল এক শীতল প্রতিহিংসার আগুন। সেদিনের মতো পরিস্থিতি শান্ত হলেও শ্রদ্ধা বুঝতে পারল
এই অন্ধকার কারাগারে তার লড়াইটা হবে শুরু হয়েছে মাত্র। এইদিকে আইনি লড়াই আর অন্যদিকে জেলের ভেতরে এই অমানবিক অত্যাচার, এই দুইয়ের বিরুদ্ধে তাকে একাই লড়তে হবে। আর একমাত্র শক্তি ছিল তার সন্তানের মুখ আর নিজের সততার উপর বিশ্বাস। এই বিশ্বাস নিয়ে সে নিয়তির নতুন পরীক্ষার জন্য প্রস্তুত হতে লাগলো। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দিও। ধন্যবাদ।